প্রিয় দর্শক, আমরা এসএমসি ওরসালান মুক্তমত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে যে দুজন অতিথি উপস্থিত রয়েছেন তারা দুজনই সিনিয়র সাংবাদিক, সাংবাদিক জগতের পথিকৃৎ। সেই দুজন অতিথির সাথে আপনাদেরকে সর্বপ্রথমেই পরিচয় করিতে চাই। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন সিনিয়র সাংবাদিক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং একই সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা সমসাময়িক ঘটনাবলী নিয়ে কথা বলবার চেষ্টা করব। তবে আজকের আলোচনার শুরুটা এখনও পর্যন্ত হাজী সেলিম সাহেবের পুত্র ইরফান সেলিমকে দিয়ে আমরা করতে চাচ্ছি। এবং দর্শক, আপনারা দেখেছেন যারা আজকে বিভিন্ন গণমাধ্যমের খবর দেখেছেন, সেখানে দেখেছেন যে হাজী সেলিম পুত্র ইরফান সেলিমকে আবারও দুদিনের রিমান্ডে দেওয়া হয়েছে। এবং সেখানে আমরা আগে থেকেই জানি যে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে পর অবৈধভাবে ওয়াকিটকি ও মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও যে গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে আঘাত করা হয়েছে, অসম্মান করা হয়েছে, সেখানে হাজী সেলিমের পুত্রর পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরফান সেলিমের পক্ষ থেকে যে তার যে বডিগার্ড আসলে সেই কাজটি করেছে, ইরফান সেলিম সেটার সাথে যুক্ত নয় বলে তিনি বলবার চেষ্টা করেছেন। সে যাই হোক, তো আমরা একটু আলোচনা করতে চাই যে ইশতিয়াক ভাই, আপনাকে দিয়ে শুরু করি। যে আমরা দেখেছি যে আজকে 2 দিনের আরও বেশি রিমান্ড দেওয়ার জন্য আদালত মঞ্জুর করছে। সার্বিক পরিস্থিতিতে এই যে বলা যে তার দেহরক্ষী ঘটনাটা ঘটিয়েছে, তার সম্পৃক্ততার কথা তিনি অস্বীকার করছেন, আপনি এটা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, তিনি অস্বীকার করবেন এটাই তো স্বাভাবিক। দোষী ব্যক্তি কখনো স্বীকার করে না, বা অভিযুক্ত ব্যক্তি কখনো স্বীকার করতে চায় না যে তিনি দোষ করেছেন, কিন্তু তিনি দোষ করেছেন। এটা তো আমরা নানাভাবেই এটা প্রমাণিত হয়েছে, এবং সেই অফিসার যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনিও সেটা বলেছেন। যদি তার কথাটাও আমি সত্য বলে ধরে নিই যে তিনি আঘাত করেন নাই, কিন্তু তিনি এমন দেহরক্ষী নিয়ে চলেন যারা রাস্তাঘাটে এরকম ঘটনা ঘটায়, তিনি এমন চালক নিয়ে চলেন যারা কোনো আইন কানুনের তোয়াক্কা করে না। সবচেয়ে বড় কথা, তিনি একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি, এবং তার বাবা একজন এমপি, শ্বশুর একজন এমপি। তিনি যে গাড়িটি ব্যবহার করছিলেন সেই গাড়িটির কোনো বৈধ কাগজপত্র নেই, 15 বছর ধরে নবায়ন নেই, ট্যাক্স টোকেন দেওয়া নেই। তার অর্থ হলো তিনি নিজেও তো খুব ভালো কাজ, মানে আমি বলবো যেটাকে নিয়ম মাফিক চলা, সেটা তিনি করছিলেন না। সব দিক বিবেচনা আমি বলবো যে এই যে আমাদের এক শ্রেণীর কাউন্সিলর, তারা অনেক কাউন্সিলের খবর আমরা পাই, শহীদ কমিশনারের কথা আমরা জানি, আমরা ক্যাসিনো কাণ্ডের সময় একজন কাউন্সিলরের নাম উঠে আসছে, আরও অনেক কাউন্সিলরের নাম ঢাকা শহরে আমরা জানি। এর বাইরে বিভাগীয় শহরগুলোতে, জেলা শহরগুলোতেও আমরা বিভিন্ন জনপ্রতিনিধি, এমনকি এমপিদের সম্পর্ক এগুলো শুনে থাকি যে তারা মানুষের সাথে এই আচরণ করে। দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনক, সৌভাগ্য এই কারণে যে অন্তত এই কেসটাতে একজন সশস্ত্র বাহিনী কর্মকর্তা হওয়ার কারণে তাকে ধরা গেছে। অন্যথায় হয়তো দেখা যেত কোনো সাধারণ মানুষ হলে উল্টো তাকেই জেলে যেতে হতো, অথবা তার উপরে অনেক ধরনের দোষারোপ আসতো। আমি বলবো যে এই ঘটনার ভিতর দিয়ে আমাদের রাজনীতির সংস্কৃতিটা আমাদের সামনে কিছুটা উন্মোচিত। কেমন ব্যক্তিদেরকে আমরা জনপ্রতিনিধি বানাচ্ছি বা কারা হচ্ছেন। জি, যে সে আলোচনা নিশ্চয়ই আমরা আরও দীর্ঘক্ষণ ধরেই করার চেষ্টা করব। আমি ডক্টর রেজওয়ান সিদ্দিকী আপনার কাছে আসার আগে প্রিয় দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি যে আমরা গতকালকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ মদিনা গ্রুপের, অর্থাৎ হাজী সেলিম সাহেবের গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন। আজকেও আমরা তাকে যুক্ত করে নিচ্ছি এই কারণে, গতকালকে তার অনেক কথা বলবার ছিল, কিন্তু আসলে সেই কথা বলবার জন্য আমরা সময় তাকে বরাদ্দ দিতে পারিনি আমাদের অনুষ্ঠানের স্বল্পতার জন্য। আমরা শ্রী প্রাণনাথকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। এবং একই সাথে আমরা যুক্ত করে নিচ্ছি 71 টিভির বিশেষ প্রতিনিধি জনাব পারভেজ রেজা ভাইকে, আমরা দুজনকে যুক্ত করে নিচ্ছি আমাদের এই আলোচনার সাথে। নিশ্চয়ই আপনারা দুজন আমাদের সাথে যুক্ত থাকবেন। আমি ডক্টর রেজওয়ান সিদ্দিকী আপনার কাছে একটু জানতে চাই, যেটি রেজা ভাই বললেন যে তার দেহরক্ষী হয়তো বা করেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক ধরনের আইনগত যে ভিত্তিগুলি সেগুলি ছিল না, তার গাড়িটার রেজিস্ট্রেশন ছিল না, বা অনেক আগে পরের কমিশনারদের উদাহরণ দিয়েছে। তো যেটি তিনি বলছেন যে আসলে তার দেহরক্ষী মূলত এই ঘটনা ঘটিয়েছে, বা তার সঙ্গে যারা তাকে পাহারায় রাখে তারা ঘটিয়েছে, তিনি এটার সাথে যুক্ত নয়, আপনি কীভাবে দেখছেন? এটা ইশতিয়াক রেজা ঠিকই বলেছেন যে এটা তো তাই বলবে সে, যে আমি করিনি। মানে তাকে বাঁচানোটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখবেন যে অনেক মামলাই দেখা যায় যে প্রক্সি জেল খাটে কেউ কেউ, মানে তা কিছু পয়সার বিনিময়ে বলে আমি দোষী, বা আমার নাম মিস্টার এক্স, অথচ আমি এক্স নই, এরকম কথা স্বীকার করে অনেকে জেল খাটে। তো সুতরাং ওনার যে দেহরক্ষী বা যারা আছেন তারাও নাকি একই রকম কথা বলছেন, কিন্তু ওই স্পটে যারা ছিলেন, আমরা যে ভিডিও ফুটেজ দেখেছি যেটা আপনার ভাইরাল হয়েছে, সে স্পটের সমস্ত লোক বলেছে যে
এখানে এই তিনজন লোক ছিল, তার মধ্যে একজন ড্রাইভার, একজন দেহরক্ষী আর হাজী সেলিমের ছেলে ইরফান। এই তিনজন লোক ছিল বলে একাধিক ব্যক্তি ওখানে এটা পয়েন্ট আউট করছে। তো এখন কথা হলো যে থাক বা না থাক, যদি উনি নাই প্রত্যক্ষভাবে, নাই তো আমি মানি না, কারণ পরিস্থিতি সেরকম ছিল না। এবং যখন তাকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, এই নৌবাহিনী অফিসারকে নিয়ে গাড়ির পেছনে মাটিতে ফেলে তাকে প্রচণ্ড মারধর করা হয়। এবং ওই ব্যক্তি বলছিলেন যে যেহেতু আমি আত্মরক্ষার আমার ট্রেনিং আছে, সেই কারণে আমি বেঁচেছি, কিন্তু অন্য যে কেউ এইভাবে আক্রান্ত হলে তার মৃত্যু অবধারিত ছিল। এবং বেঁচেছে মানে কি, তার 3টা দাঁত নাই, মানে কিভাবে মারা হয়েছে আপনি চিন্তা করেন। তো এখন এই মারাটাকে উনি মারেননি। আমি একটু বলি, আমি ধরে নিলাম যে উনি দায়ী নন, কিন্তু তার দেহরক্ষী একটা মানুষকে রক্তাক্ত করে ফেললো, তিনি কি নেমে দুঃখ প্রকাশ করেছেন? একজন নাগরিক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, সংসদ সদস্যের ছেলে হিসেবে সেটাও তো দায়িত্ব ছিল। জি, নিশ্চয়ই আমরা এই আলোচনাটা শুনছি এবং আমরা চেষ্টা করবো এই আলোচনা করবার জন্য। আমি স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট শ্রী প্রাণনাথকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। এবং একই সাথে জনাব পারভেজ রেজা, ৭১-এর সাংবাদিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবসময় করে থাকেন। পারভেজ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা একটুখানি যুক্ত করতে চাই এই বিষয়ে। গতকালকে অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ, যিনি মদিনা গ্রুপের অর্থাৎ হাজী সেলিম সাহেব এমপি সাহেবের যিনি লিগ্যাল অ্যাডভাইজার, তার পরিবারের বিভিন্ন লিগ্যাল অ্যাডভাইজার, তিনি কিন্তু বলছিলেন যে সম্পত্তি, বিশেষ করে অগ্রণী ব্যাংকের যে জায়গাটা, সেই জায়গাটা তিনি নানা রকম কাগজপত্র দেখিয়ে বলেছেন এই সম্পত্তির সম্পূর্ণ মালিক হচ্ছে গিয়ে আপনার হাজী সেলিম সাহেব। বধিরদের যে সম্পত্তি রয়েছে, সেই বধিরদের সম্পত্তির কথাও তিনি বলেছেন, সেটা মামলা চলমান, সেটিও কিন্তু বলেছেন যে হাজী সেলিম সাহেব বা তার পরিবারের সদস্যরা সেটা মালিক। অর্থাৎ তার সম্পত্তির যে বিবরণীগুলি বিভিন্ন গণমাধ্যমে এসছে, সেই গণমাধ্যমে সম্পত্তির বিবরণের কথা বলতে গিয়ে তিনি বলেছেন কোনো সম্পত্তি তিনি অবৈধভাবে সেখানে নেননি, ভোগ দখল করেননি। প্রায় সম্পত্তি হচ্ছে গিয়ে, বা সব সম্পত্তি হচ্ছে গিয়ে তিনি আইনগতভাবে সেটার মালিক। সেটি গতকালকে অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ বলেছেন। তো আপনার একটা প্রতিবেদন আছে যেটা আমরা বধিরদের জায়গা দখল করা নিয়ে আপনি একটা প্রতিবেদন করেছেন। আমরা সেই প্রতিবেদনটা দেখেই আমরা শ্রী প্রাণনাথ এবং আপনার সাথে যুক্ত হবো। একই সাথে আমাদের স্টুডিওতে যে অতিথি রয়েছে তাদের সাথে কথা বলবো। আমরা জনাব পারভেজ রেজার প্রতিবেদনটা একটু দেখে নিই ৭১ টেলিভিশনের সৌজন্যে। গেল 15 বছর ধরে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের স্কুলের জমি দখল করে আছেন সাংসদ হাজী সেলিম। সরকারিভাবে 3বার জমিটি উচ্ছেদ করে জাতীয় বধির সংস্থাকে বুঝিয়ে দেবার পরও জমিটি নিজেদের দখলে নিতে পারেননি প্রতিবন্ধীরা, কারণ রাতের আঁধারে প্রতিবারই জমিটি দখল করে নিয়েছেন সাংসদের লোকজন। এ নিয়ে দিনের পর দিন সাংসদের কাছে ধর্ণা দিয়েও জমি বুঝে পায়নি সংস্থাটি। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষায় পড়াশোনার জন্য জাতীয় বধির সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত স্কুলে শিক্ষার্থী আছে 300 জন। সেই স্কুলের পরিধি বাড়ানো ও উচ্চ শিক্ষার জন্য 2005 সালে সরকারি সিদ্ধান্তে লালবাগে 1 একর খাস জমি 99 বছরের জন্য লিজ দেন রাষ্ট্রপতি। 5 লাখ টাকার বিনিময়ে বধির সংস্থাকে জমিটির বন্দোবস্ত বুঝিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসন। এরপর সেই জমির নামজারি, খাজনা খারিজ সহ যা যা করা দরকার তার সবই করেছে জাতীয় বধির সংস্থা। 2005 সালে সেই জমির দখলও বুঝিয়ে দেয় জেলা প্রশাসন, কিন্তু রাতের আধারে জমিটি দখল করে নেন সাংসদ হাজী সেলিম। এরপর 2006 ও 7 সালেও দখল থেকে উদ্ধার করে জমিটি বধির স্কুলকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন, কিন্তু আবারও পাল্টা জমিটি দখল করেন তিনি। জাতীয় বধির সংস্থার সাবেক সভাপতি জানান, 2009 সালের পর তারা ঢাকা জেলা প্রশাসকের কাছে বারবার গেছেন। হাজী সেলিম জমিটি দখলের পর মামলা করলেও সেই মামলার রায় গেছে বধির স্কুলের পক্ষে। জি, আমরা প্রতিবেদনটির আসলে অংশবিশেষ দেখেছি পারভেজ রেজার। আমি অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ, আপনি গতকালকে এই সম্পত্তি নিয়েও বলেছিলেন যে এটি হচ্ছে গিয়ে হাজী সেলিম সাহেবেরই সম্পত্তি, কিন্তু আজকে পারভেজ রেজা সাহেব তার প্রতিবেদনে কিন্তু বলছেন যে এই মামলাটির একটার রায়, হয়তো বা অনেক রায় হবে, সে রায় কিন্তু সেই বধির বা যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের পক্ষে গিয়েছে। আপনি কিভাবে দেখছেন এই সম্পত্তির মালিক কিভাবে হাজী সেলিম বা তার পরিবার হচ্ছে? এই সম্পত্তির মালিকানাটা হাজী সেলিমের, সেখানে কামালবাগ নামে যে জায়গাটা, যেখানে বধির সংস্থা দাবি করতেছেন তাদের সম্পত্তি, ওই সম্পত্তিটা হাজী সেলিমের ওয়াইফের নামে ওই সম্পত্তিটা কেনা, এবং 3টা দলিলে কিনা, নামজারি, খাজনাপত্র সবকিছু আছে। এখানে আমি প্রতিবেদনে ওনারা বলছেন ডিসি নাকি 2005 বা 6 সালে বধির সংস্থাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো প্রমাণপত্র ওনারা দিতে পারবেন না যে ডিসি বধির সংস্থাকে এই সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন হাজী সেলিমের দখল থেকে, কারণ এই সম্পত্তিটার দখলে নেওয়ার পথ
এই কেনার পর থেকে হাজী আচ্ছা। সেলিম দখলে আছেন। আমি একটু বলি, জি সেখানে একটি বলবেন পেট্রোল বলবেন আপনি পাম্প বলবেন আছে। বলবেন বলবেন আমি একটা ছোট ছোট করে প্রশ্ন করি, একটা- আপনাকে বলার জন্যই বলছি, উনি এই হ্যাঁ। সম্পত্তি কার কাছ থেকে কিনেছেন? এই জমিটা ওখানের একটা হাফেজ কামাল সাহেব আছেন, কামাল সাহেবের থেকে উনি কিনছেন। কামাল সাহেব দলিল আমাদের কাছে। কামাল সাহেব কি জীবিত হাফেজ আছেন এখন? কামাল। কামাল সাহেব কি জীবিত আছেন এখন? না, উনি মারা গেছেন। তো- উনি জীবিত অবস্থায় উনার থেকে এবং উনার বইয়ের থেকে 3টা দলিল মূল্যে কিনা তাহলে উনি দখলে আছেন। বদির সাহেব বদির কখনো এটা দখলে নাই। এখন একটা জিনিস, সেখানে দাগ, খতিয়ান এবং মৌজা ভিন্ন ভিন্ন। আমরা চর কামরাঙ্গীরচর মৌজার যে সম্পত্তিটা আমরা কিনা সেখানে দখলে আছি, দখলে থাকার পরে হবে একটা পেট্রোল পাম্প আছে। জি পেট্রোল আমরা পাম্পটা বুঝতে যদি পারছি এই পেট্রোল পাম্পের যদি অনুমতি নিতে হয়, তাহলে এই পেট্রোল পাম্পের অনুমতি নিতে হলে 13 হইতে 14টা সংস্থার থেকে মালিকানার কাগজ দেখাইতে হয়। জি আমি বুঝতে এবং পারছি হ্যাঁ। বুঝতে পারছি শ্রী প্রাণনাথ, একটু আপনি থাকবেন নিশ্চয়ই। আপনারা বলছেন যে পেট্রোল পাম্পের জন্য অনেক সংস্থা থেকে অনুমোদন নিতে হয়, সেই অনুমোদন নেবার ক্ষেত্রে হাজী সেলিমের কতখানি বেগ পেতে হয় বা হয় না সেটা কিন্তু সাধারণ মানুষ হয়তো জানবে, না, বুঝবে। যে যদি আমি কাগজ আমি না থাকে। আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত, আপনি এককভাবে সব কথা বলে আমি ফেললে তো বাকি আমি সবাই বলতে আমি হবে। আমি বোধহয় একটু ইন্টারফেয়ার করি। উনি যেটা বলেছেন 3বার দখল হয়েছে, দখল নেয়নি। আপনি হয়তো বা খেয়াল করবেন, আমার প্রতিবেদনে আমি কিছু ডকুমেন্ট দেখিয়েছি। টিভি রিপোর্টিং এ তো ডকুমেন্টটা ওইরকম করে আপনাকে দেখানো, এর মধ্যে একটি লেখা আছে দখলনামা। 2005 সালে, দায়িত্ব নিয়ে বলছি আজকে, ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, 2005 সালে ওই জমি দখল দিয়ে ওখানে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত জায়গা, সেই সাইনবোর্ডও ছিল। জি না, আপনার ওখানে অ্যাডভোকেট শ্রীনাথ একটু অপেক্ষা করেন, আমরা শুনি একটু কাইন্ডলি আপনাকে শুনবেন। জি। সেই দখলনামা যেটি আছে, ম্যাজিস্ট্রেট বুঝিয়ে দিয়েছেন, সেই দখলনামার কাগজও আছে। তারপরে 3 দফায় যে বুঝিয়ে দিয়েছেন, আমি বলেছি 3 দফা, 2005, 2006, 2007, 3 দফা বুঝিয়ে দিয়েছেন। সেই 3 দফার প্রতিটির দখলনামার কাগজ আছে। এখন কেন, কি, কোথায় দাগ মৌজা, এবং কি তারা যে মামলা করেছে সেই মামলাও তারা একবার, সিভিল কোর্টের মামলা, আপনারা এখানে যারা আছেন তারা সবাই জানেন সিভিল কোর্ট মানে কি কোর্ট, কতদিন কত বছর লাগে। সেই মামলাতেও কিন্তু বধিরদের জন্য এই জমি তাদের, সেই বিষয়টি তাদের পক্ষে রায় গেছে, তারা আবার আপিলে গেছে। আমি আবার আপনি একটু থামবেন, শুনবো অ্যাডভোকেট শ্রীনাথ, শুনবো আপনাকে, অ্যাডভোকেট শ্রীনাথ আপনাকে শুনবো আমরা। আপনি অ্যাডভোকেট শ্রীনাথ, আপনাকে থামতে হবে একটু, আপনাকে শুনবো আমরা, আপনাকে শুনবো। জনাব পারভেজ রেজা প্লিজ। না আপনাকে শুনবো আমরা। হায়ার কোর্টে গেছে, অ্যাডভোকেট শ্রীনাথ আপনাকে শুনবো জি। পারভেজ রেজা ভাই একটু বলবেন। জি তারপরে যেটা হয়েছে ওই জায়গায় যেখানে আজকে পেট্রোল পাম্প করেছে, আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, পেট্রোল পাম্পটা কত সালে হয়েছে? বলুন, পেট্রোল পাম্পটা কত সালে হয়েছে শ্রীনাথ? পেট্রোল পাম্প হয়েছে প্রায় 15 বছর আগে। 15 বছর মানে 2005 সালের আগে? হ্যাঁ, 2005 সালের সম্ভবত ওই সময় হয়েছে। সম্ভবত আপনি বলছেন, সম্ভবত বলছেন। আপনাকে আমি বলছি 2007 সালের না, 2009 সালের পরে ওখানে পেট্রোল পাম্প হয়েছে। না 2009 সালের এর আগে, যখন 2001 সালে এই সম্পত্তি নিয়ে বদির সংস্থা যিনি বর্তমানে সভাপতি, তখন উনি একটা রাজনীতি 2001 সালে তো বদির সংস্থা ওখানে যায়নি, কারণ এই যায় না। 2001 সাল থেকে এই সম্পত্তি নেওয়ার জন্য যিনি এখন বদির সংস্থার সভাপতি, উনি তখন থেকে এই সম্পত্তি নেওয়ার জন্য যখন পায়তারা করছিলেন, অর্থাৎ দখলীয় সম্পত্তি, হাজী সেলিমের দখলীয়, তখনই আমরা এই মামলাটা করি। যখন এই সম্পত্তিটা নিতে না পারে, ওই মামলায় উভয় পক্ষে শুনানি অন্তে সেটা হাজী সেলিমকে যখন বেদখল করতে না পারে, তখন উনি বিরোধী দলে ছিলেন, উনার বিরুদ্ধে 125টা মামলা, উনি বিভিন্ন জায়গায় হয়রানির শিকার। তারপরে ওই মামলায় ইনজেকশন ছিল এবং ওইটারই বিছানে গেল, এবং এই মামলাটা এখনো চলমান আছে, সেটা সাক্ষীর পর্যায়ে আছে। ওকে শ্রীনাথ, অ্যাডভোকেট শ্রীনাথ একটু অপেক্ষা করবেন। অ্যাডভোকেট শ্রীনাথ একটু অপেক্ষা করবেন। জি, আপনি কি জানেন যে এই দাগ মৌজায় এখন পর্যন্ত খাজনা খারিজে 2020 সাল পর্যন্ত খাজনা তাহলে কিভাবে বদির সংস্থা দিল? আমরা তো দিচ্ছি। এখন কোন জায়গা, তাহলে সেটা সার্টেন করতে হবে কোর্ট। আমি আর আপনি তো বললে হবে না কে কার জায়গা দখল করতেছে, যেহেতু মামলাটা পেন্ডিং কোর্টে, কোর্টে সেটা ডিসিশন দিবে এটা কি হাজী সেলিমের নাকি এটা কি বদির সংস্থা। এখন আমরা যদি, যেহেতু কোর্টে এখনো মামলাটা পেন্ডিং, শুনানি নিষ্পত্তি এখন হয় না, সেখানে আপনিও রায় দিতে পারেন না। নিশ্চয়ই একটু শ্রীনাথ, অ্যাডভোকেট শ্রীনাথ একটু অপেক্ষা করেন, আমরা একটু স্টুডিওতে আলোচনায় আসি। জি পারভেজ একটু অপেক্ষা থাকবেন। জি রেজা ভাই একটুখানি আপনার আলোচনা আছে কিনা? দেখেন, অ্যাডভোকেট প্রাণনাথ প্রাণপণ চেষ্টা করবেন তার মক্কেলের পক্ষে, কারণ তিনি তো এই জন্য নিযুক্ত হয়েছেন, আর্থিক প্রণোদনা পাচ্ছেন
যিনি তাকে নিযুক্ত করেছেন, সেটা তিনি বলবেনই। কিন্তু অত্যন্ত দুঃখজনক, যে রিপোর্টটি করেছে, রিপোর্টটি আমি দেখেছি, এটি একটি খুবই কমপ্লিট রিপোর্ট, এবং আমরাও জানি জাতীয় বধির সংস্থার এই জায়গা তিনি দখল করে আছেন, এবং এখানে তিনি নানা ধরনের স্থাপনা নির্মাণ করেছেন। 3বার উচ্ছেদ করা হয়েছে, 3বারই তিনি আবার দখলে নিয়েছেন রাতের আধারে, এবং এই কাজগুলো তিনি করেছেন। আমরা কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে মূক ও বধির দের জায়গাটা তিনি দখল করেছেন, আজকে তিনি নিজেও কিন্তু কথা বলতে পারেন না, এটা হলো বাস্তবতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল দখল করে স্ত্রীর নামে মার্কেট করেছেন, এটাও তো তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে। অগ্রণী ব্যাংক তো তার জায়গায় বুঝে নিয়েছে, এবং একটা অগ্রণী ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান, এটা তো কোনো প্রাইভেট প্রতিষ্ঠান না। সরকারি প্রতিষ্ঠান নিশ্চয়ই কোনো অবৈধ কাজ করবে না এই সময়টার ভিতরে। সরকারি প্রতিষ্ঠান তার জায়গাটি বুঝে নিয়েছে। অ্যাডভোকেট প্রাণনাথ একজন নিযুক্ত আইনজীবী হিসেবে তিনি তার পক্ষে লড়াইটা করছেন, এই লড়াই তিনি করতেই পারেন। তিনি তার মক্কেলের পক্ষে যুক্তি দেখাবেন, কিন্তু তিনি সাংবাদিককে চ্যালেঞ্জ করতে পারেন না তার রিপোর্টের উপরে প্রমাণ উপস্থাপনার জন্য। এটা কোর্ট নয় কিন্তু, সুতরাং তিনি তার জুরিসডিকশনের বাইরে কথা বলছেন। জি, আমরা শুনবো ডক্টর রেজওয়ান সিদ্দিক একটু বলবেন। মানে কথাটা আপনি দেখেন যে যে প্রাণনাথ কার পক্ষে কথা বলছেন, তারই পক্ষে যিনি এই 3বার তাকে উচ্ছেদ করা সত্ত্বেও আবার দখল করতে পারেন। দখল করলেও রাষ্ট্রীয়ভাবে কেউ এসে তাকে আবার চ্যালেঞ্জ করে নাই, বা তাকে দাঁড়িয়ে থেকে যে ইউ গেট আউট, এবং এটা বধিরদের জায়গা এবং এই জায়গা আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ যে ধরনের প্রভাব প্রতিপত্তি থাকলে তার পক্ষে এটা করা সম্ভব, সেই প্রতিপত্তিই কাটিয়েছে প্রাণনাথ, সেই শক্তিটাই কাটাচ্ছেন এখন, যে এই কথা অস্বীকার করে। যখন আমাদের রিপোর্টার জিজ্ঞেস করলেন যে আপনার কত সালে, উনি বলে 5 সালে। 5 সালে তো তাকে উচ্ছেদই করেছে, 6 সালে উচ্ছেদ করেছে, 7 সালে উচ্ছেদ করেছে, তখন পেট্রোল পাম্প আসবে কোত্থেকে? তো কিন্তু উনি বলেই যাচ্ছেন, ঠিকই আছে, ইশতিয়াক রেজা ঠিক বলেছেন যে এই জন্য উনি পয়সা খান, ফলে ওনার তো কিছু করার নাই, পয়সা হালাল করছেন। কিন্তু দেখতে হবে যে এই ধরনের জনপ্রতিনিধি কোন লেভেলে যায়, এই শক্তিটা কোথায় হলো? শক্তিটা হলো যে জবাবদিহিতাহীনতা। জি, আমরা রেজা ভাইয়ের কাছ থেকে শুনি। রেজা ভাই শুনলেন নিশ্চয়ই স্টুডিও আলোচনা, আমরা প্রাণনাথের কাছে শুনবো। জি, বলবেন একটু রেজা ভাই। আমি করি এইভাবে যে তিনি বলেছেন যে একবারও উচ্ছেদ করেন নাই, তাহলে যে দখলনামার কাগজটি রয়েছে সেটি মিথ্যা, যেটি আমরা ভেরিফাই করেছি ডিসি অফিসে সেটি মিথ্যা। তারপরে তাদের নামে যে বিভিন্ন সময় ওইখানে যে ছবি ছিল, ওই জায়গাটার এলাকাবাসী বলছে যে এই জায়গাটায় ঘেরাও করে প্রতিবন্ধীদের স্কুলের জন্য একটি সাইনবোর্ড ছিল, সেটিও মিথ্যা। সব মিথ্যা বুঝে দিলাম। আজকে আমি এই অ্যাডভোকেট দাদাকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, এই বলে যদি এখন তো একটি পরিস্থিতি, পরিবেশ, রিপোর্টিং অনেক কিছু তৈরি হয়েছে, ঢাকা জেলা প্রশাসন তাদের এই দাগ মৌজার জমিটি খুঁজে নিয়ে এই জমিটি যদি আবার উচ্ছেদ করে, তখন কি আপনারা বলবেন যে না উচ্ছেদ হয়েছে? জি, অ্যাডভোকেট প্রাণনাথ। হ্যাঁ, এখন ঢাকায় মামলাটা পেন্ডিং আছে কোর্টে ইনজাংশন আছে, তারপরেও যদি ঢাকা জেলা প্রশাসক যদি উচ্ছেদ করে, উনার প্রক্রিয়া যদি উনার ক্ষমতা থেকে 100 বার উচ্ছেদ করবে, তাতে কোনো সমস্যা নাই, আমাদেরও কোনো সমস্যা নাই। কিন্তু যে বিষয়টা আমার কথাটা শুনেন, আপনি তো শুধু বধির সংস্থার কাগজগুলা দেখে আপনি একটা মন্তব্য নিলেন। আপনি যেহেতু একটা সাংবাদিক, আপনি যেহেতু একটা তথ্যগত সবকিছু নিয়ে আপনি একটা রিপোর্ট করেন, সেই কারণে হয়তো আপনার, আমি বলবো না আপনার উচিত ছিল, হয়তো আমরা যেহেতু এটা হাজী সেলিম দখলে আছে, হাজী সেলিমের প্রতিষ্ঠানে এসে বা হাজী সেলিমের কাছে এসে যে আপনারা কোন বলে এই সম্পত্তিটা খাচ্ছেন, এই যদি কাগজ সেই জায়গায় আমি একটু অ্যাডভোকেট সুনাত আপনাকে বলি, আমাদের এই আপনাকে আমি বলে রাখি, আমি হাজী সেলিমের বাসায় গিয়েছি, তার ওখানে আমি 45 মিনিট অপেক্ষা করেছি। আমি তো সরাসরি আপনার কাছে যাব না, অ্যাডভোকেটের কাছে যাব না, তাই না? আমি ওনার বক্তব্যের জন্য গিয়েছি, কারণ ওনাকে গিয়েছে, আপনি আপনার রিপোর্ট কি পুরোটি দেখেননি? এখানে যেটি দেখানো হয়েছে বলেছে আংশিক রিপোর্ট। ওখানে গিয়েছি, বাসায় গিয়ে কথা বলেছি, তাকে বাসায় নিয়ে এই মুহূর্তে সে কথা বলতে পারবে না, সেই প্রশ্নটিও আমার ওই রিপোর্টের মধ্যে আছে। শুধু আপনাকে বলি, আমি যাইনি, এ পর্যন্ত 5টি টেলিভিশনে এই ধরনের রিপোর্ট হয়েছে এবং সবাই তার বাসায় গিয়ে তার সাথে কথা বলতে, নট এ সিঙ্গেল ম্যান কাম ফরওয়ার্ড ফর টকিং। ঠিক আছে, এটুকু আপনাকে আমি বলতে পারি। এটা ঠিক আছে, না ওটা ঠিক আছে, উনি কথা বলতে পারছেন না, সেই হয়তো আপনাদেরকে কি উত্তর দিবে সেটা।
হয়তো যদি প্রসেসে সেটা হয়তো আমাকে বলতো, আমি সেই কাগজগুলো যদি আপনাকে দেখাইতাম, হয়তো আপনাকে আমি স্যাটিসফাই করতে পারতাম যে আসলে এই সম্পত্তির মালিকটা হাজী সেলিম। তাছাড়া একটু আগেই যে আমাদের সভাপতি যিনি বললেন জগন্নাথ এবং অগ্রণী ব্যাংকের যে জায়গাটা, অগ্রণী ব্যাংকের মামলাটা কিন্তু আজও ছিল, আমরা সেখানে কন্টেস্ট করছি। অগ্রণী ব্যাংকের কোনো লয়ার সেখানে ছিল না, সেখানে যে মামলাটা অগ্রণী যে লয়ার জি 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 একটু অপেক্ষা করবেন। জি বলছিলেন, আমরা শেষ করতে চাই। না, এই যে বললেন যে লয়ার ছিল না অগ্রণী ব্যাংকের, মানে ওনার প্রভাব এত বেশি যে বিপক্ষের দলে লয়ার পর্যন্ত সেখানে যেতে সাহস পায়নি, তার প্রভাবটা এই পর্যায়ে ছিল। জি 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 আমরা আসলে এই আলোচনাটা শেষ করতে চাই। আমরা শুধুমাত্র বধিরদের জায়গা নয়, শুধুমাত্র যে আমার অগ্রণী ব্যাংকের জায়গা নয়, সবকিছু বিষয় নিয়ে জায়গা, তারপরে কেরানীগঞ্জের এখানের জায়গা, তার যে কোনো জায়গায়, তারপরে যে রিপোর্টগুলো যেটা হয়েছে যে জায়গার দাম হয়তো 20 কোটি টাকা, এই 1 কোটি টাকা নাও বেরো এখান থেকে, তারপর সেভাবে তুলে দিয়েছে। একজন হজ করতে গিয়েছে, তার জায়গা ডেমোলিশ করে দিয়ে সেটা হাজী সেলিম দখল করে নিয়েছে। সবই তো পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, আমরা তো সেখান থেকে জানছি। তো এই শক্তির দাপটটা কোথায়? আবার আমি বলি, জবাবদিহিতাহীনতা। জি পারভেজ একটু শেষ করবেন কিনা, আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে, আমরা শেষ করতে চাই এই আলোচনা। আসলে এগুলো তো মানে আমাদের দাদা যেটি বলছেন সেটি হলো যে এটি তো আসলে আইনের ভাষায় কথাবার্তা, আর আমরা তো বাস্তবতাটা আসলে বুঝি। রেজা ভাই আছেন, আমার সিনিয়র ভাইরা আছেন, তারা তো জানেন জগন্নাথ হলের ছাত্রাবাসগুলো কোথায় ছিল। সেটা তো আমি চোখে দেখেছি, আমি যখন ঢাকা শহরে এসেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখন অর্পিত সম্পত্তি কিভাবে তার নামে হয়ে এটি তারপরে সেটি তার ওয়াইফের নামে বিষয়, এগুলো তো জানা। কাজে বাংলাদেশে জাল ডকুমেন্টেড তৈরি করা, হিন্দুদের সম্পত্তি কিভাবে যেগুলো ভেস্টেড মানে এই অর্পিত সম্পত্তি ছিল সেগুলো কিভাবে ন্যায় প্রভাবশালীরা, এগুলো কারো কি অজানা নয়। এখন এই আইনের বলে আইনের দিক থেকে অনেক কিছুই কথা বলা যাবে, কিন্তু বাস্তব সত্যটা আসলে প্রতিটি মানুষই জানে, পুরানো ঢাকার প্রতিটি মানুষও জানে। আর আমরাও তো জানি যে যেই জগন্নাথের মানে অর্পিত সম্পত্তির যেই জায়গাগুলো জগন্নাথ হলের ছাত্রাবাস ছিল, সেটি পরবর্তীতে হাজী সেলিম মালিক হয়ে গেলেন। কে তাকে দলিল দিয়ে গেলেন কি দেখেন, আইনের মারপ্যাচে বিশাল একটি বিষয় উনি করে ফেলেছেন। কাজে ওই জায়গাটা আসলে তারপরে হলো যে তার আমি সবকিছু বাদ দিলাম, তিনি তো ওখানকার সংসদ সদস্য। এই সম্পত্তিটি আসলে কোথায় আছে? রাষ্ট্রপতি যে সম্পত্তিটি 2005 সালে দিয়েছে সেটি তো আর আকাশে দেয়নি, পাতালেও দেয়নি। উনি কি খুঁজে বের করে দিয়েছে যে তোমাদের দাগ এইটা, তোমরা এইটা নিয়ে নাও? মানুষের সংসদ সদস্য হিসেবে তো একটু ন্যূনতম দায়িত্ববোধ তো থাকে। একজন সংসদ সদস্যের দায়িত্ব নেই কোনোটা? তো সেটা কি উনি করেছেন? সেটা উনি করেন নাই। কাজে এগুলো কথা বললে অনেক কিছুই বলা যাবে। আইনের ভাষার কথা একটি, আর প্রচলিত সত্য আর একটি বিষয়। সত্যটা সেটা সত্যই, সেটি আপনি আইনের ভাষায় বলে এটা মিথ্যা প্রমাণ করবেন, সেটি অন্য জিনিস। কিন্তু আমিও তো সেটা বললাম যে বাস্তবতা তো পরিবর্তিত হয়েছে। আমি আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এই বধির সম্পত্তি আসলে কাদের। জি নিশ্চয়ই পারভেজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা একটুখানি বরিশালের দিকে যেতে চাই। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলছে, তারা তালা মেরেছে, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। আমরা এখানে এই প্রসঙ্গে কথা বলবার জন্য আমরা যুক্ত করতে চেষ্টা করেছি সহকারী রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ মাসুদ খানকে। তাকে হয়তো আমরা পেয়ে গেছি। ডাক্তার মাসুদ খান, আপনি কি আমাদের সাথে আছেন? শুনতে পাচ্ছেন আমাদের? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু আমরা একই সাথে কথা বলেছিলাম ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার সজল পান্ডের সাথে। তিনি আমাদের সাথে কমিটমেন্ট করেছিলেন আমাদের এই অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন। তার একটা বড় কোনো সভা বা কিছু থাকার কারণের জন্য তিনি বারবার বলছেন এই অনুষ্ঠানে যুক্ত হতে পারছেন না। সেই কারণের জন্য দর্শক, আমরা শুধুমাত্র ডাক্তার মাসুদ খানের কাছ থেকে তার বক্তব্য শুনবো এবং বাকি আলোচনাটুকু আমরা গণমাধ্যমে যতটুকু দেখেছি ততটুকু দিয়ে আমাদের স্টুডিওতে দুজন সিনিয়র সাংবাদিক আলোচনা করবেন। ডাক্তার মোহাম্মদ মাসুদ খান, কি বিষয়টা ঘটেছিল? আপনি মামলা করলেন 7-8-10 জনের বিরুদ্ধে, তরুণ কয়েকজন ডাক্তারকে নিয়ে আপনার থানায় মামলা করতে হলো। বিষয়টা কি ছিল, ঘটনাটি? আসলে গত 20শে অক্টোবর দুজন ইন্টার্ন চিকিৎসকের নেতৃত্বে 8 থেকে 10 জন বহিরাগত, যারা পরবর্তীতে 5th ইয়ার স্টুডেন্ট হিসেবে আমি জানতে পারি, আমাকে হঠাৎ করে আমার রুমের দরজা বন্ধ করে আমাকে হামলা করে। এই সময় আমাকে জামাত শিবিরের কর্মী এবং জামাত শিবিরের পক্ষে আমি বিভিন্ন রকমের ডোনেশন কালেকশন করি এবং জামাত শিবিরের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসে আমি এই ধরনের ডোনেশন খরচ করি, এভাবে অভিযোগ এনে আমাকে বলতেছিল এবং আমাকে এরকম চটথাপ্পড় দিচ্ছিল।
তো পরবর্তী সময় যখন ওরা চলে যায়, আমার সহকর্মীরা যখন আমাকে মুক্ত করার জন্য আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই বিষয়টা মামলা করব। আমি থানায় অভিযোগ দিই, থানা এটা তদন্ত করে এবং তারই প্রেক্ষিতে তারা এটা মামলা হিসেবে গ্রহণ করে। জি যে আমরা বেশ বুঝতে পারছি। কিছুদিন যাবত জি বলুন বলুন। তো আমি মনে করি যে আমার যে দুজন ইন্টার্ন এরা আমার ছাত্র এবং আমার 5th ইয়ারের যে স্টুডেন্ট তারাও আমাদের সরাসরি ছাত্র। তারা যে আমাকে হামলা করছে, এই হামলা তাদের মস্তিষ্ক প্রসূত নয়, তাদেরকে অবশ্যই কেউ ব্রেন ওয়াশ করছে যে ওকে মার, এর জন্যই ওরা আমাকে হামলা করতে আসে। যার প্রেক্ষিতে আমি চাইছি, আমি এবং দৃঢ় বিশ্বাস করি এই হামলার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। জি কিন্তু এখানে একটা বিষয় একটু আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই, তারপর আমরা আমাদের স্টুডিওতে দুজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, তারা হয়তো যুক্ত হবেন আলোচনাটা করবার জন্য। তাদের একটা অভিযোগ কিন্তু রয়েছে, তারা বলেছেন, আমরা গণমাধ্যমে দেখে বলছি, তারা বলেছেন যে আপনি ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেন, জ্যেষ্ঠ নারী সহকর্মীদের সাথে আপনি অশালীল আচরণ করেন বলেছেন এবং আপনি উদ্ধত্ত দেখান বলে তারা তাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে তারা উল্লেখ করেছেন। তো এই যে ডায়াগনস্টিক সেন্টার থেকেও কমিশন নেওয়ার কথা বা নারী সহকর্মীদের সাথে আপনার আচরণগত যে একটা কথা, তারা এই অভিযোগ কিন্তু গণমাধ্যমে দেখেছে। আপনি এই প্রসঙ্গে কি আপনার কোনো মন্তব্য বক্তব্য আছে কিনা? দেখেন, ওনাদের যত অভিযোগ, যে আমার বিরুদ্ধে যত অভিযোগ, এই অভিযোগগুলো কিন্তু হামলা করার পর, আমার উপর যখন হামলা করলো এরপর থেকে তাদের অভিযোগ শুরু হলো। অথচ আমার ইউনিটের যে হেড আছেন, আমার বিভাগের যিনি প্রধান, আমার প্রতিষ্ঠানের যিনি প্রধান, বা সর্বোপরি আমি যে ইন্ডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সেই সংগঠনের কাছে আমার বিরুদ্ধে কিন্তু এর আগে কোনো অভিযোগ ছিল না। যদি আমি কমিশন বাণিজ্য করি, সেটা অবশ্যই এই অভিযোগ অনেকদিন ধরে থাকতো এবং কেউ না কেউ জানতো। অন্তর্পক্ষে আমার যারা সহকর্মী, যারা আমার সাথে কাজ করেন, আমার ইউনিটে কাজ করেন, আমার সাথে 3 জন আমার সহকর্মী আছে। আমরা বুঝে ফেলছি। আপনার সাথে একটু কথা বলবার জন্য আমরা অনুরোধ করছি সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার সাথে একটু যুক্ত হচ্ছেন এবং তার বিভিন্ন প্রশ্ন হয়তো বা জানবার কোনো আগ্রহ থাকলে সেটি করছেন। ডাক্তার সাহেব, আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে ঘটনাটা ঘটলো, এটা তো হাসপাতালের জন্য একটি খুবই বড় ঘটনা। হাসপাতালের পরিচালকের ভূমিকা কি এখন পর্যন্ত? আমাদের সম্মানিত পরিচালক সাহেব ডাক্তার বাকির হোসেন স্যার আমাকে সবসময় সহযোগিতা করে আসতেছেন। আমি স্যারের কাছে যখন লিখিত অভিযোগ দিলাম, স্যার সাথে সাথেই তদন্ত কমিটি গঠন করলেন, গণমাধ্যমের সাথে কথা বলার জন্য আমাকে অনুমতি দিলেন। থানায় আমি বললাম, স্যার আমি থানায় অভিযোগ করতে চাই। স্যার বললেন, দেখো, আমি যদি প্রশাসনিকভাবে করতে চাই তাহলে তো আমাকে তদন্ত কমিটি গঠন করতে হবে, সেই তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে আমাকে থানায় অভিযোগ দান করতে হবে। তো আমাকে স্যার ব্যক্তিগতভাবে যাতে আমি আলাদাভাবে স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারি, এই জন্য স্যার আমাকে পরামর্শ দিয়েছেন বা আমাকে স্যার কোনো ধরনের অনুৎসাহিত করেন নাই। তো যার প্রেক্ষিতে আমি স্বপ্রণোদিত হয়ে মামলা করি এবং প্রশাসনিক সব ক্ষেত্রেই স্যার আমাকে যতটুকু সম্ভব, স্যারের তো কিছু সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থেকে স্যার একজন শিক্ষককে মারধরের কারণে ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিচালককে কি মামলা পর্যন্ত অপেক্ষা করতে হয়? তার তো তাৎক্ষণিকভাবে কোনো না কোনো ব্যবস্থা নেওয়া যায়। এটা তো শৃঙ্খলা পরিপন্থী কাজ। দেখেন, আমাদের যে বিএমডিসি যে রুলস আছে বা আমাদের হসপিটালে যে ইন্টার্ন ডক্টরসদের প্রতি যে নির্দেশনা আছে, সেখানে একটা তদন্ত কমিটি গঠন করে খুব দ্রুত রিপোর্ট দেওয়ার কথা ছিল, 3 দিনের মধ্যে রিপোর্ট। কোনো কারণে তদন্ত কমিটি সময় বাড়ানো হয়, তা না হলে স্যারের পক্ষে 3 দিনের মধ্যেই একটা ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। এখন তদন্ত না করে একটা ইন্টার্নদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিয়ে নেন, সেক্ষেত্রে দেখা যেত যে ইন্টার্নরাও হয়তো মানে অবিচারের শিকার হতে পারতো। তো স্যার একটু যেটা নরমাল রুলস সেটাকে একটু ফলো করতে চেষ্টা করছেন। স্যারের এখানে কোনো দোষ দেখি না। জি, আমার তো ঠিক ওনার কাছে কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্নটা কিন্তু একটু দীর্ঘ। জি, সেটা হলো, ধরেন এই ঘটনা খুব বেশি আমরা ইভেন 72-75-এ শেখ মুজিবুর রহমানের শাসনকালে খুব বেশি দেখিনি। আমার ধারণা যে একটি ধর্মঘট হয়েছিল ইন্টার্ন ডাক্তারদের এবং মাত্র কয়েক ঘন্টা সেটা স্থায়ী ছিল। তারপর ইন্টার্ন ডাক্তাররা তাদের কাজে ফেরত যান। কিন্তু পরবর্তীতে যত সময় গিয়েছে তত কিন্তু ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট হয়েছে। এবং এরা কি করেছেন, এই যে ইন্টার্ন ডাক্তাররা, তারা কিন্তু তালা লাগিয়ে দিয়েছেন ইমার্জেন্সিতে। আমি তো এখানে সেবা নিতে গিয়েছি, আমার দোষ কি?
মানে আপনি যখন একটা ডিপার্টমেন্ট তালা দিয়ে দিচ্ছেন এবং উনি যেভাবে বললেন, যদি আপনার পান্ডে উপস্থিত থাকতেন তাহলে হয়তো আর একটু বিষয়টা ক্লিয়ার হতো। যে উনি যেভাবে বললেন তাতে তো বিষয়টা অত গোটা কলেজ জুড়ে কোনো বড় ঘটনা নয়। তো সেখানে যখন ওনারা হাজার হাজার রোগীকে জিম্মি করে ফেললেন, রোগীকে কেন জিম্মি করবেন? দরকার হলে আপনি ভিসিকে ঘেরাও করেন বা প্রিন্সিপালকে ঘেরাও করেন, ডাইরেক্টরকে ঘেরাও করেন, দরকার হলে আপনারা অবস্থান ধর্মঘট করেন, যা কিছু, কিন্তু আপনি তো আমার সেবা দেবেন। আমি নাগরিক হিসেবে বা আমি কি দোষ করেছি ট্যাক্স পেয়ার হিসেবে। সুতরাং ইন্টার্ন ডাক্তাররা এই জিনিসটা আজকাল এটা তারা কমই খেয়াল করেন। আর যেমন ধরেন উনি বলছিলেন যে যেটা আমরা বললাম রিপোর্টে যেটা আছে যে কমিশন বাণিজ্য, আপনি যদি শুধু কিছু করার নাই, আপনি শ্যামলী আর বাবর রোড এই পুরো অঞ্চলটা খালি একটা হাঁটা দিয়ে এলে আপনি বুঝবেন যে কি চলছে এখানে। তো সুতরাং কিন্তু রেজান ভাই, এখানে একটা অন্য বিষয় আছে। এই ডাক্তার কমিশন বাণিজ্য করেন কিনা, এই ডাক্তার নারী সহকর্মীদের সাথে অসৎ আচরণ করেন কিনা, এটা কি ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব? মোটেও তা নয়। এই দায়িত্ব হাসপাতাল পরিচালকের, হাসপাতাল প্রশাসনের। আমি সে কথাই বলছি। আমরা অনেক দিন থেকে ইন্টার্ন ডাক্তারদের একটা দৌরাত্ম্য দেখতে পাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের মারধর করা হয়েছে। শুধু তাই না, তারা ঘোষণা দিয়েছে যে তারা সাংবাদিকদের চিকিৎসা করবে না। এত বড় অধ্যত্ব তাদের, এবং সেখানে পরিচালক তাদের কিছু করতে পারে নাই। ডাক্তারদেরকে শেখানো হয় যে রোগী হলো তোমার কাছে প্রধান। এমনকি যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের আহত সৈনিককেও কিন্তু বিজয়ী পক্ষের ডাক্তাররা চিকিৎসা দেয়। এরকম একটা পেশা সেটা। আজকে আমাদের ইন্টার্নি চিকিৎসকরা কী করছেন? বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের রোগীর আত্মীয় স্বজনকে পিটিয়ে তারা রক্তাক্ত করে ফেলেছে কিছুদিন আগের ঘটনা। প্রায় আমরা দেখতে পাই, যেটা রেজন ভাই বলছেন, যে তারা ধর্মঘট করে হাসপাতালের ইমার্জেন্সি বন্ধ করে দেয়। এ কেমন শিক্ষা ভবিষ্যতের ডাক্তার যারা মানুষের সেবায় আসবে এই পেশায়? আমরা কি দানব তৈরি করছি বিশ্ব মেডিকেল কলেজগুলোতে? এই ইন্টার্নি চিকিৎসকদের দানব দৌরাত্বের কাছে হেরে যাচ্ছে আমাদের সমস্ত মেডিকেল প্রশাসন। এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমরা নানা জায়গায় এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি। ইন্টার্নি ডাক্তাররা এক একটা মাস্তানের ভূমিকা অবনীত হয়েছে। আমি তো মনে করি কমিশন বাণিজ্য হোক, নারী সহকর্মীর সাথে অসদাচরণ হোক, তুমি কোন সদাচরণটা করলে আজকে একজন সিনিয়র চিকিৎসকের গায়ে হাত দিয়ে, রোগীদের গায়ে হাত দিয়ে, রোগীর স্বজনদের গায়ে হাত দিয়ে? আমার কাছে মনে হয় যে চিকিৎসা বন্ধ করে দিয়ে একটা বড় তদন্ত হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি দাবি করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এদের সার্টিফিকেট বন্ধ করে দেওয়া উচিত, যতদিন পর্যন্ত এরা মাফ না চাইবে তাদের কর্মকাণ্ডের জন্য। জি, ডক্টর সিদ্দিক, আমি একমত সৈয়দ ইশতিয়াক রেজার সঙ্গে যে এটা মগের মুল্লুক চলতে পারে না। তারা যা করছে, যে বিভিন্ন হাসপাতালে এখন মনে হতে পারে যে ইন্টার্নি ডাক্তারদের বিরুদ্ধে আপনি যখন অন্যায় করবেন, সেটা আপনি সংখ্যায় যতই হন না কেন তার বিরুদ্ধে কথা বলতেই হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে। তা না হলে তারা হাসপাতাল অচল করে দেবে। যেমন আগে যখন এ ধরনের ধর্মঘট হতো, তারা কিন্তু একটা স্কোয়াড রাখতো যে এরা ইমার্জেন্সি চিকিৎসা করার জন্য, এরা ইমার্জেন্সিতে তালা দিয়ে দিয়েছে, ডাকাত। তো সুতরাং এই সমস্ত ডাকাতির আসলে একটা সুরা হওয়া উচিত এবং এদের কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার। জি, আমি একটু শেষে, যদিও ডাক্তার সজল পান্ডে আপনি উপস্থিত না থাকার কারণের জন্য আমরা আপনার বক্তব্য নিতে পারিনি, সে কারণের জন্য আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে কিন্তু আমাদের সম্পাদকীয় পলিসি অনুযায়ী আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছে। আপনাকে বারবার বলা হয়েছে আপনি যুক্ত থাকবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু আপনি যুক্ত থাকতে পারেন। আমি ডাক্তার মোহাম্মদ মাসুদ খান, এই যে ছাত্ররা যারা আজকে একটুখানি মন খারাপ করেছে, আপনি বলছেন যে আপনার প্রতি আপনাকে হতাহত করেছে, আপনি কি তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছেন কিনা, বা আপনি তাদেরকে একটু কাছে টেনে তাদেরকে ভালোবেসে কাছে টানবার চেষ্টা করেছেন কিনা? আমি আমার পরিচালক মহোদয় স্যারের সাথে কথা বলেছি, আমাদের আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর নবী তুহিন ভাইয়ের সাথে কথা বলেছি, এবং তাদেরকে এটা আমি বলেছি যে তারা ইন্টার্নশিপ জয়েন করেছে আমার হাত ধরে, আমি নিজের হাত ধরে তাদের ইন্টার্নশিপে জয়েন করিয়েছি। তো তাদের প্রতি আমার বিন্দু পরিমাণে রাগ নেই, তারা আমাকে আহত করছে, এতেও আমার কোনো কষ্ট নেই। আমি এটা বিশ্বাস করি এই ছাত্রদেরকে কেউ ব্রেন ওয়াশ দিয়ে আমার উপরে হামলা করিয়েছে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। আমি চাই আমার ছাত্ররা, আমার ইন্টার্ন ছোট ভাইয়েরা, তারা যাতে তাদেরকে যারা ব্যবহার করেছে তাদেরকে সামনে নিয়ে আসে, তাহলেই আমি আমার আপনার পক্ষ থেকে তাহলে নিশ্চয়ই ডাক্তার সজল পান্ডে সহ অন্যান্য ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের প্রতি আপনার অনুরোধ থাকলো যাতে এই ভুল বোঝাবুঝির অবসান হোক এবং শেরেবাংলা মেডিকেল কলেজের দ্রুত চিকিৎসা ব্যবস্থায় ফিরে আসুক। তাহলে হয়তো বা সেখানকার স্থানীয় লোকজন যে সেবা বঞ্চিত হচ্ছে সে সেবা থেকে তারা নিশ্চয়ই একটা স্বস্তি পাবে। এটি কি আপনার প্রত্যাশা করেন কিনা?
হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। জি, আমরা শেষ করতে চাই। আমি মনে করি হাসপাতাল পরিচালকের আরও শক্ত ব্যবস্থা নেওয়া উচিত হাসপাতালগুলোতে এই ধরনের, এবং তাদের দেখেন তাদের একটা নৈতিক নীতিনৈতিকতার শিক্ষা আমি মনে করি যে কোথাও না কোথাও ঘাটতি তৈরি হয়েছে। আজকে যদি তারা এটা করে পার পেয়ে যায়, ভবিষ্যতে এরা কমিশন বাণিজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটা অত্যন্ত সিনিয়র জায়গা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাড্রেস করা উচিত। বরিশালের এই শেরেবাংলা মেডিকেল কলেজটি অত্যন্ত বড় একটি মেডিকেল কলেজ হাসপাতাল, দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান, এটিকে অচল রাখা যায় না, এটির একটা দ্রুত সমাধান প্রয়োজন। ডক্টর রেজান সিদ্দিক জি, হ্যাঁ, শেষ করতে চাই। এটা দ্রুতই সমাধান করা দরকার, এবং যেখানে এটা এখন সংখ্যাগরিষ্ঠ বলে ভয় পেয়ে ন্যায় বিচার থেকে দূরে থাকলে হবে না। তো শুধু সংখ্যাগরিষ্ঠ ঠিক আছে, কিন্তু তাদের বিহেভ করতে হবে, তারা যেন ন্যায় এবং সত্য এটা এস্টাবলিশ করতে হবে, তাতে যা হবার তাই হবে, কি হবে। তো সুতরাং সেই ব্যবস্থায় যেন হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করে। আবার যে অভিযোগের কথা, সেটাও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করে দেখুক যে কোথায় কি কমিশন বাণিজ্য। মাসুদ খানের বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকে এটা তো পরিচালকের দায়িত্ব। জি জি, যা আমরা একটু আমেরিকার নির্বাচন প্রসঙ্গে আসব। আর মাত্র 2 দিন, অর্থাৎ আসলে 1.5 দিন বাকি আছে এই নির্বাচনের। সেই নির্বাচনকে সামনে রেখে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সারা পৃথিবীতেই কিন্তু এক ধরনের সকলের মধ্যেই যারা এই নির্বাচন নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে একটা স্নায়ু চাপ আছে যে আসলে এই নির্বাচনে কে বিজয়ী হতে যাচ্ছেন। এবং সেই কারণের জন্য আমরা দেখেছি যে এবারই প্রথমবারের মতো প্রায় 9 লক্ষ আগাম ভোট, 9 কোটি আগাম ভোট সেখানে পড়ে গিয়েছে। এবং দুদলই কিন্তু মনে করছেন যে তারা এগিয়ে আছে, অর্থাৎ ট্রাম্প এবং জো বাইডেন দুজনেই কিন্তু মনে করছেন তারা এগিয়ে আছেন। তবে আমাদের যে বিভিন্ন গণমাধ্যমের যে গবেষণা, সেই গবেষণায় কিন্তু কখনো কখনো একটা স্টেটে কাউকে সমর্থন করে বলছে তিনি এগিয়ে যাচ্ছেন, আবার কোথাও বলছেন তিনি এগিয়ে যাচ্ছেন। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমরা একজন বাংলাদেশের সাবেক ছাত্রনেতা এবং একই সাথে যিনি আমেরিকার কুইনিপেক ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন ডক্টর মোহাম্মদ নিয়ামত এলাহিকে একটু যুক্ত করে নিচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক, তিনি বিভিন্ন টেলিভিশনে সেখানকার গণমাধ্যমে কথা বলে থাকেন। তাকে একটু যুক্ত করে নিয়ে আমাদের অতিথিদের সাথে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কথা বলবো। ডক্টর নিয়ামত এলাহি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যুক্ত হতে পেরেছেন? হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম আপনাকে, আপনি সেই সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা একটু সংক্ষেপে যদি আপনি সর্বশেষ পরিস্থিতিটা বলেন, তারপর আমাদের স্টুডিওতে যে অতিথিরা আছেন তারা এক এক করে আপনাকে জানবার চেষ্টা করবে আসলে এই নির্বাচনের পরিস্থিতিটা কি। আমি সর্বপ্রথম যদি একটু বলি যে যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে কোনো অনিয়মের আশঙ্কা আছে কি না, বা একই সাথে সুইং ভোটের কি অবস্থা, বা কোন স্টেটগুলিতে কি অবস্থায় রয়েছে, সার্বিকভাবে আপনার পর্যবেক্ষণে আপনি কীভাবে দেখছেন? শিওর, প্রথমেই কিরণকে ধন্যবাদ আমাকে আজকের মুক্ত মত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবারের নির্বাচন আসলে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। যে জিনিসটি আগে ছিল কল্পনার অতীত, যে আমেরিকার মতো দেশে কখনো নির্বাচনে অনিয়ম কিংবা সহিংসতা হতে পারে, এবার অনেকেই মনে করছেন এর আশঙ্কা রয়েছে। আমার নিজেরও ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে ভোটার সাপ্রেশন কিংবা ভোটার ইন্টিমিডেশন হতে পারে, এবং অলরেডি হচ্ছে। বিশেষত রিপাবলিকান পার্টির লোকেরা অনেকেই আফ্রিকান আমেরিকান কমিউনিটি, যারা মূলত ডেমোক্রেট ঘেঁষা, তাদের ভোট প্রদানে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। আরেকটি সমস্যা হলো যে আমেরিকাতে 9 কোটি লোক অলরেডি আগাম ভোট দিয়ে দিয়েছে, যেটি আপনিও বলেছেন। আমেরিকার টোটাল 25.5 কোটি লোকের মধ্যে সম্ভবত 15 কোটি লোক এবার ভোট দেবে। তার মধ্যে 2/3 ভোট অলরেডি পড়ে গিয়েছে। কিন্তু টেকনিক্যাল কারণে এসব অনেক ভোটই বাতিল হয়ে যেতে পারে। অনেকে হয়তোবা ঠিক মতো সিগনেচার করেনি, অনেকে হয়তোবা এনভেলপের উপর, খামের উপর ঠিকভাবে তাদের ঠিকানা লিখেনি। 2000 সনে বুশ ভার্সেস গোর ইলেকশনের সময় ফ্লোরিডাতে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছিল ভোট গণনা নিয়ে। তো এবারেও এই ধরনের অগ্রিম ভোটগুলো গণনার সময় কিছু ভোট বাদ পড়ে যেতে পারে। আরেকটি সমস্যা হলো রাশিয়ান হ্যাকার কিংবা অন্যান্য দেশ যারা আমেরিকার সাথে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে, যাদের সাথে আমাদের সম্পর্ক খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়, এমন দেশের হ্যাকাররা কেউ যদি আমাদের সিস্টেমে হ্যাক করে কিছু ওলটপালট, নির্বাচনের ফলাফল ওলটপালট করার চেষ্টা করে, তাহলে সেটাও জনমনে অনেক কনফিউশনের সৃষ্টি করবে। এছাড়াও 2-1টি রুরাল অঞ্চলে সহিংসতার কথা আমরা উড়িয়ে দিতে পারি না। বিশেষত হোয়াইট সুপ্রিমেসিস্টরা, তারা ট্রাম্পের আমলে অনেক বেশি শক্তিশালী হয়েছে, এবং 2-1টি ক্ষেত্রে কিছু বিচ্ছিন্নভাবে সহিংস ঘটনা ঘটতে পারে। কিন্তু আমি এটাও বলে দিতে চাই ক্লিয়ারলি
যে আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে এখানকার ইনস্টিটিউশনগুলো, এগুলো খুবই স্ট্রং, এখানকার ডেমোক্রেটিক ট্রেডিশনও খুবই স্ট্রং, এখানকার মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, দুটো মিডিয়া অত্যন্ত সজাগ, এবং এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়ার যুগে ব্যাপক দুর্নীতি করে কেউ পার পেতে পারে না, অন্ততপক্ষে আমেরিকার মতো দেশে। যে কারণে কিছুটা অনিয়ম হতে পারে, কিন্তু ব্যাপক অনিয়ম, ভোট কেন্দ্র দখল, ভোট গণনায় ব্যাপক কারচুপি, সেটা সম্ভব না। জি জি জি, সেই প্রসঙ্গে আমরা আবার শুনবো। ভোট কেন্দ্র দখল বা ব্যাপক অনিয়ম সেটি নিশ্চয়ই আমেরিকায় হবে না। আমি একটু যারা ইশতিয়াক রেজা, তিনি বললেন যে ডক্টর নিয়ামত এলাহি যেটি বললেন সেটি হচ্ছে যে রাশিয়ার হ্যাকারদের কথা বলছে, কিন্তু চীন এবং ইরানেরও কিন্তু একটা এখানে আমেরিকার নির্বাচন নিয়ে তাদেরও একটা কিন্তু একটা ভাবনা রয়েছে, হ্যাকিং করবে কিনা, বা তাদেরও কিন্তু এক ধরনের। আগের বার তো রাশিয়ানদের উপর একটা ব্লেম এসেছিল ট্রাম্প যখন প্রথমবার জিতলো, যে রাশিয়ান হ্যাকাররা তার পক্ষে কাজ করেছে। আবার তার বিপক্ষে হয়তো কাজ করতে পারে চীন কিংবা ইরানের। তবে এগুলো কিন্তু মেজর ইনসিডেন্ট হবে না। আসল কথা হলো যে আমেরিকাতে গত ট্রাম্প আমলে কী ধরনের শাসন ব্যবস্থা চালু করেছে, তার ইম্প্যাক্ট কী হবে সেটা একটা দেখার বিষয়। আমরা কিন্তু পপুলার ভোটে হিলারি ক্লিন্টনকেও এগিয়ে থাকতে দেখেছি, এবং সেই হিসাবে হিলারি ক্লিন্টনের হওয়ার কথা। কিন্তু আমেরিকান সিস্টেমে যে ইলেকটোরাল কলেজ সিস্টেম, সেখানে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প জিতে গেলেন। প্রসঙ্গ তুলেছিলেন ফ্লোরিডার কথা, যেটা নিয়ামত ভাই, আমি নিয়ামত ভাই নিশ্চয়ই শুনছেন আমার কথা। তো আমরা দেখলাম যে বুশের সাথে যখন এলগোরের নির্বাচনটা হলো, তখন মাত্র 550 ভোট এলগোর না পাওয়াতে, তিনি ব্যাপক পরিমাণে পপুলার ভোট পাওয়ার পরেও ইলেকটোরাল কলেজ ভোটে 550 ভোটের ডিফারেন্সের কারণে সম্পূর্ণ ফ্লোরিডা স্টেটটাকে হারিয়ে ফেললেন, এবং যেটার কারণে তিনি হেরে গেলেন। কারণ এইবারও ফ্লোরিডাকে বলা হচ্ছে একটা ডিসাইডিং ফ্যাক্টর। তো নিয়ামত ভাইয়ের কাছে একটু জানারও আগ্রহ আপনার কাছ থেকে, এরকম পপুলার ভোট ভার্সেস ইলেকটোরাল কলেজ সিস্টেমের বৈরিতা এবারও কি দেখা যাবে কিনা? জি, ডক্টর নিয়ামত এলাহি। আমার মনে হয় যে এরকম সম্ভাবনা রয়েছে। পপুলার ভোটে বাইডেন না হলেও 5 মিলিয়ন, 50 লক্ষ ভোট বেশি পাবে। হিলারি ক্লিন্টন পেয়েছিল 30 লক্ষ ভোট বেশি। কিন্তু ইলেকটোরাল কলেজ ভোটে যদি ট্রাম্প জিতে যায়, আমি খুব একটা অবাক হব না। কারণ আমরা যদি দেখি আমেরিকার মিড ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, ওইসব স্টেটে এখনো ট্রাম্পের সলিড সাপোর্ট, এবং রিপাবলিকান পার্টি অনেক বেশি অর্গানাইজড। ট্রাম্পের সমর্থকেরা দলে দলে বের হয়ে সবাই ভোট দিবে, কিন্তু ডেমোক্রেট অনেকেই সেভাবে ভোট দেয় না। তাই ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প এগিয়ে যেতে পারে এবং হয়তোবা নির্বাচিত হতে পারে, যেটা হবে আমেরিকার জন্য এবং পুরো বিশ্বের জন্য অত্যন্ত দুঃখজনক। জি, ডক্টর রাজন সিদ্দিক। না, যে আমার এটা হলো যে আমি ট্রাম্প আমার দৃষ্টিতে একটা উন্মাদ, মানে পৃথিবীটা কি বলে কি না বলে এর কোনো মা বাপ নেই। ফলে আমি চাই ব্যক্তিগতভাবে যে ট্রাম্প হেরে যায়, কারণ পৃথিবীর একটা যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা ট্রাম্প ক্ষমতায় আসার ফলে নষ্ট হয়ে গেছে। তো সেটা খুব জরুরি ছিল, যে পৃথিবীর যে একটা ব্যালেন্স। মানে আমরা তো অনেক দূরে আসি। ডক্টর এলাহির কাছে আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা? যে না, উনি তো অনেক দূর পর্যন্ত বলেই ফেলেছেন যে ওটা সম্ভব না, যে ভোট কেন্দ্র দখল বা ডাকাতি বা ইত্যাদি যেটা হয় হ্যাকারদের প্রশ্ন, যেটা উনি বলেছেন। তো সেটাও খুব বেশি কার্যকর হয় সবসময় এরকম মনে হয় না। আপনি যেমন ধরেন ইলেকটোরাল কলেজটা কখনো কখনো হিসেব করলে মনে হয় যে এটা ভালোই একদিক থেকে, যে কারণ 200-500 ভোট নিয়ে আপনি একটা গ্যাঞ্জাম করার কোনো সুযোগ নাই। সুতরাং সেদিক থেকে আচ্ছা, ডক্টর এলাহি, আপনার বাংলাদেশি ভোটাররা কোন দিকে ঝুঁকে থাকবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় 75% বাংলাদেশি ভোটার, বাংলাদেশি আমেরিকান, তারা বাইডেনের পক্ষে ভোট দেবে। অল্প কিছু, নগণ্য কিছু বাংলাদেশি ভোটাররা হয়তো বা ট্রাম্পের পক্ষে ভোট দেবে, কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি, শুধু বাংলাদেশ নয়, আমি বলবো এমনকি ইন্ডিয়া, পাকিস্তান, সমস্ত বিদেশি ইমিগ্রেন্ট সবাই মোটামুটি বাইডেনের পক্ষে ভোট দেবে। মানুষ যেমন কিউবান ইমিগ্রেন্ট যারা পরবর্তীতে সিটিজেন হয়েছে, কিউবা, ইসরায়েল, অল্প কিছু সংখ্যক ইন্ডিয়ান, তারা হয়তো বা ট্রাম্পের পক্ষে ভোট দেবে, কিন্তু বাংলাদেশি বেশিরভাগ। ডক্টর এলাহি, সেই বিবেচনায় ট্রাম্প যদি আবার জিতে যান, তাহলে ইমিগ্রেন্টদের বিরুদ্ধ সংস্কৃতি যেটা তিনি গত টার্মে পালন করেছেন, সেটাকে আরো বেশি সামনের প্রাতিষ্ঠানিক হবে? সেটা উনি আরো জোরদার করবেন, আরো উনি নোংরামির পর্যায়ে চলে যাবেন, কেননা উনি অলরেডি একটি অফিস তৈরি করেছেন, স্পেশাল অফিস,
যেটাকে বলা হচ্ছে ডিন্যাচারালাইজেশন। আমার মতো মানুষ যারা ন্যাচারালাইজ সিটিজেন, আমাদের বিরুদ্ধেও তখন তারা ইনভেস্টিগেট করে দেখতে পারে এবং যদি কোনো একটু ভুল ত্রুটি পায় সাথে সাথে তাদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে নিজের দেশে ফেরত পাঠাবে। না, কিন্তু আপনি তো সেই দেশের নাগরিকত্ব এবং সেই দেশের পাসপোর্ট আপনি হোল্ড করছেন, আপনাকে কিভাবে নিজের দেশ, আপনার দেশ তো এখন সেটা কিভাবে ফেরত পাঠাবে? আমার দেশ আমেরিকা, আমার আমেরিকান পাসপোর্ট, আমি আমেরিকান ভোটার, কিন্তু তারা যদি কখনো আমার কোনো স্টেটমেন্টে ন্যূনতম ভুলও পেয়ে থাকে সেটার সূত্র ধরে তারা আমার নাগরিকত্ব ক্যান্সেল করতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, 1979 সনে একজন নাগরিক হয়েছিলেন উরুগুয়ের এক মহিলা। উনি একটি অফিসে স্টেনোগ্রাফারের কাজ করতেন। ওনার বস ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সেই মহিলা সেটা টাইপ করেছিলেন, এবং পরবর্তীতে সেই মহিলা, যার অলরেডি আমেরিকায় বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে, তার নাগরিকত্ব বাতিল করা হয়েছিল মিথ্যা তথ্য দেওয়ার জন্য যে সে কখনো কোনো অপরাধ করেনি। তার অপরাধ কি? সে ওই ট্যাক্স রিটার্নের সময় ওই ট্যাক্স রিটার্নটা তখনও মানুষ টাইপরাইটার ইউজ করতো, সে টাইপ করে দিয়েছিল। আসলে তো ট্রাম্পকে নিয়ে বিপদ তো এটাই, মানে কোনো ভদ্রতা নাই তো কোনো কিছুর মধ্যে, যেটা আপনি সাধারণ একটা ভদ্রতা যেটাকে বলে সেই জিনিস নাই। যেটা বললেন নিয়ামত আলাহি, যে কত আগে তার বসের একটা কাগজ উনি হাইড করেছেন। যেমন এক মহিলা ভোট দিয়েছেন 84 বছর বয়সে, উনি জীবনে কোনোদিন ভোট দেন নাই, উনি ডাকে ভোট দিয়েছেন। তো কাগজে পড়লাম আজকে যে ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কেন ভোট দিলেন, জীবনে তো কোনোদিন দেন নাই। বল না, এবার রিপাবলিকানের পক্ষে ওই ডেমোক্র্যাটদের পক্ষে বাইডেনকে ভোট দেওয়া খুব জরুরি আছে, তা না হলে আমেরিকানদের কপালে দুঃখ আছে। তো এখন তার বয়স 84, কোনোদিন ভোট দেয় নাই। তো এরকম পরিস্থিতি তো এবার তৈরি হয়েছে, নইলে 9 কোটি লোক হয়তো এরকম বলতে আপনি ভোট দেন না, এটাই তো একটা অপরাধ। সেটাও হয়তো বলতে পারে। আমি আপনার কাছে একটু আসি যে বাংলাদেশি বংশোদ্ভূত এরকম কতজন সেখানে নির্বাচন করছেন এই দুই দল থেকে, প্রধান দুই দল থেকে, যেটি আমরা আলোচনা করছিলাম? আমার জানা মতে টেক্সাসের হিউস্টনে একটি বাংলাদেশি মেয়ে, সে রিপ্রেজেন্টেটিভের জন্য নির্বাচন করছেন, এবং অ্যাটলান্টাতেও আমার জানা মতে একজন সম্ভবত নির্বাচিত হয়ে গিয়েছেন। কিন্তু বাংলাদেশিরা এখানকার নির্বাচনে খুব একটা জড়িত নয়। প্রচুর ইন্ডিয়ান বংশোদ্ভূত মানুষ আমেরিকাতে নির্বাচন করছেন, তারা পলিটিক্যালি অনেক বেশি ইনভলভ। বাংলাদেশিরা আস্তে আস্তে মাত্র শুরু করছে। নিজেরা পলিটিক্স করে নিজেদের মধ্যে। এখন 4 জন এমপি আছেন, আমেরিকাতেও ভবিষ্যতে হবে, কিন্তু এই মুহূর্তে খুব একটা নেই। জি, যেটি ইশতিয়াক রেজা ভাই বললেন, সেটি বাংলাদেশরা নিজেদের মধ্যে নিজেদের পলিটিক্স করে। সেখানে আমি জানি না আমেরিকায় আমাদের লক্ষ্মীপুর সমিতি, নোয়াখালী সমিতি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমিতি, এত সমিতি থাকলে তো আসলে বাংলাদেশিদের নিজেদের সমর্থন নিজেরা পেতেও কিন্তু অনেক সময় সেটাই নয়। লক্ষ্মীপুর সমিতির কয়েক ভাগ, লক্ষ্মীপুর সমিতির কয়েক ভাগ, বিএনপির কয়েক ভাগ, আওয়ামী লীগের কয়েক ভাগ, কোনো একতা নেই, কোনো একতা নেই। আচ্ছা, আরেকটা বিষয়, যেটা ইলেকট্রাল মোট তো আপনার ভোট 538টি ইলেকট্রাল ভোট রয়েছে, তো সেই 538টির মধ্যে সমান সমান ভোট যদি পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সমান সমান ভোট পাওয়ার সম্ভাবনা কম, বিশেষত এবার যেহেতু কোনো তৃতীয় শক্তিশালী প্রার্থী নেই। কিন্তু যদি সমান সমান ভোট হয়ে যায় তাহলে এটার নিষ্পত্তি করবে আমেরিকান কংগ্রেস। আসলে ইলেকটোরাল কলেজের ভোটটা প্রথম কাউন্ট হবে ডিসেম্বরের 12 তারিখে, ডিসেম্বরের দ্বিতীয় বুধবারের পর, যে প্রথম সোমবার, যেটি এবছর হবে 12 কিংবা 14 ডিসেম্বর। সব ইলেকটোরাল কলেজের মেম্বার একত্রিত হয়ে তারা ভোট দেবে। আমেরিকার 85 স্টেটের মধ্যে প্রায় 25 স্টেটের নিয়ম হচ্ছে পপুলার ভোট যেদিকে যাবে ইলেকটোরাল কলেজ সেদিকে ভোট দিতে বাধ্য, আর বাকি 20 স্টেটে কোনো নিয়ম নেই। তার মানে ইলেকটোরাল কলেজের সদস্যরা ইচ্ছা করলে অন্য প্রার্থীকে ভোট দিতে পারেন, যদি এটি হয় না, এটা সচরাচর হয় না। কিন্তু যদি কোনো টাই হয়ে যায় তাহলে ইলেকটোরাল কলেজের 2-1 মেম্বার যদি অন্য দলের পক্ষে ভোট দেয় তাহলে আর টাই থাকবে না। কিন্তু আমরা জাস্ট বিতর্কের খাতিরে ধরে নিলাম যে এরপরও টাই রয়ে গিয়েছে। সেক্ষেত্রে জানুয়ারির প্রথম বুধবার আমেরিকার কংগ্রেসের 2 কক্ষ, যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট, তাদের একটি জয়েন্ট সেশন হয়। সেই জয়েন্ট অধিবেশনে তখন তারা নির্ধারণ করবে, তখন আবারও ভোট গণনা হবে ইলেকটোরাল কলেজের, এবং সেখানে যদি আবার টাই হয় তখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বাররা নির্বাচন করবে প্রেসিডেন্ট এবং সেনেটররা নির্বাচন করবে ভাইস প্রেসিডেন্ট। এবং অতীতে 2-1 এরকম আমেরিকাতে হয়েছিল, যেমন জেফারসন এন্ড জন অ্যাডামস, আমেরিকার 2য় এবং 3য় প্রেসিডেন্ট,
তাদের নির্বাচনের সময় কেউই মেজরিটি ভোট পাননি, তখন সেটা কংগ্রেসে যায় এবং কংগ্রেসের নির্বাচনে জেফারসন নির্বাচিত হয়। এরপরে আবারও 1824 সনে জন অ্যাডামসের ছেলে জন কুইন্সি অ্যাডামস, যে আমেরিকার 6th প্রেসিডেন্ট, তার সময়েও এরকম একটি জটিলতা ছিল এবং জন কুইন্সি অ্যাডামস তখন কংগ্রেসের ভোটে নির্বাচিত হন এবং অ্যান্ড্রু জ্যাকসন পরাজিত হন। সুতরাং আগে নজির আছে, কিন্তু সাম্প্রতিক সময় এমন হয়নি। জি, আমরা একটু 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 অন্য আলোচনার দিকে আসি। সেটি হচ্ছে যে বাংলাদেশি তো প্রচুর বাংলাদেশি সেখানে আছেন এবং অনেকেরই হয়তো বা গ্রিন কার্ড হয়েছে, পাসপোর্ট হয়েছে, আবার অনেকেরই হয়তো হয় নাই। তো এখন যারা ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন না, ট্রাম্প যদি নির্বাচিত হন, যদি কোনো কারণে মনে হয় যে এই গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় ছিল কিন্তু তিনি ট্রাম্পকে সমর্থন দেন নাই, কোথাও কোনো আলাপ আলোচনায় বা মিডিয়ায় কথা বলেছেন, তাহলে তার ভাগ্যে কি কোনো খারাপ কিছু হওয়ার শঙ্কা আছে কিনা? আমার মনে হয় যারা সমর্থন দেয়নি শুধু তারা না, যারা সমর্থন দিচ্ছে তাদেরও খারাপ হতে পারে, কেননা ট্রাম্প হচ্ছে একজন বর্ণবাদী। এর রং যদি সাদা না হয় ট্রাম্প তাকে পছন্দ করে না। সে ক্লিয়ারলি বলে দিয়েছে যে কেন আমেরিকাতে নাইজেরিয়া থেকে ইমিগ্রেন্ট আসে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশ থেকে আসে না। গত 2-3 দিন আগেও সে মিনেসোটা, যেখানে বেশিরভাগ মানুষ স্ক্যান্ডিনেভিয়ান বংশোদ্ভূত, ওখানে গিয়ে বলেছে যে আপনাদের কোভিড হবে না কারণ আপনাদের জিন ভালো। এরকম একজন বর্ণবাদী প্রেসিডেন্টের পক্ষে সবকিছু করা সম্ভব। কিন্তু এরপরেও আমেরিকাতে আইনের শাসন আছে, আমেরিকান ইনস্টিটিউশনগুলো শক্তিশালী। ট্রাম্প ইচ্ছা করলে সবকিছু করতে পারবে না। সে আগেও একের পর এক অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু কোর্ট থামিয়ে দিয়েছে। সুতরাং সে যত চেষ্টাই করুক না কেন, সে হয়তো প্রসেসটা স্লো ডাউন করতে পারবে, কিন্তু রাতারাতি সবাইকে বের করে দিতে পারবে না, কেননা আমেরিকান কোর্ট, আমেরিকান লেজিসলেটিভ ব্রাঞ্চ তারা ট্রাম্পকে ঠেকিয়ে দেবে। আচ্ছা, এই যে ভারত চীনের যে দুজনের মধ্যে একটা বৈরী সম্পর্ক এখন বিরাজ করছে, সেক্ষেত্রে ট্রাম্পের অবস্থান কি এবং জো বাইডেনের অবস্থানটা কি? এটি একটি অত্যন্ত মূল্যবান প্রশ্ন আপনি করেছেন। আসলে এই ক্ষেত্রে আমার মনে হয় চীন ভারতের ক্ষেত্রে দু পার্টি, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, তাদের মধ্যে একটা বাইপার্টিসান কনসেনসাস রয়েছে যে ভারতকেই সমর্থন করতে হবে। ট্রাম্প হয়তোবা অনেকটা ব্লেটেন্টলি, অনেকটা নগ্নভাবে ভারতকে সমর্থন করছে। ডেমোক্রেটরা নির্বাচনে জয়ী হয়, যদি বাইডেন জয়ী হয়, এরপরে অবস্থার খুব একটা পরিবর্তন হবে না, বাইডেন ভারতকেই সমর্থন করবে, কিন্তু ট্রাম্পের মতো এমন খোলাখুলি ভাবে নয়। আর আরেকটি জিনিস হলো যে 1950 থেকে 80-র দশক পর্যন্ত ভারত যেমন ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধান মিত্র ওয়ার্সো জোটের বাইরে, ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে ন্যাটো জোটের বাইরে আমেরিকার সবচেয়ে বড় মিত্র, প্রতিরক্ষা বিষয় ক্ষেত্রে অন্ততপক্ষে আমেরিকার সবচেয়ে বড় মিত্র হচ্ছে ইসরায়েল এবং ইন্ডিয়া। এবং চায়নাকে কাউন্টার করার জন্য আমেরিকা অবশ্যই ইন্ডিয়ার পক্ষে থাকবে, সেটা রিপাবলিকানই আসুক আর ডেমোক্রেটরাই আসুক। জি, আমরা আলোচনা আসলে স্টুডিওতে আসি, আমরা অনেক প্রশ্ন জানলাম, রেজা ভাই অনেক কিছু শুনলাম যে আসলে দিন শেষে জো বাইডেন এবং ট্রাম্প যেই জিতুক না কেন, তাদের যে পলিসি, সেই পলিসিতে মোটামুটি তারা একই থাকছেন। আবার যেটি ডক্টর এলাহি বললেন সেটি হচ্ছে সেখানে যত কিছুই হোক না কেন, অন্য অন্য দেশের মতো বা বাংলাদেশ যদি আমরা উল্লেখ করি, সেখানের মতো একেবারেই ভোট জাল করে ফেলা, এটা করে ফেলা, সেটা করে ফেলা সম্ভব নয়। তো আপনি এই নির্বাচনে একদম সর্বশেষ আমাদের আলোচনার মধ্যে কীভাবে দেখছেন, কি হতে পারে বলে আপনার বিশ্বাস বা আপনি মনে করেন? না, আমার একটা সংশয় রয়ে গেছে। পপুলার ভোট যেটা বললেন, যে পপুলার ভোটে হয়তো বাইডেন থাকবে, কিন্তু ইলেকট্রাল কলেজ ভোটে শেষ পর্যন্ত কি হয়, হয়তো ট্রাম্প জিতে যেতে পারে। ট্রাম্প জিতলে অনেকগুলো, একটা তো ইমিগ্রেন্টদের ভাগ্যে নানা ধরনের ঘটনা ঘটবে, কিন্তু সারা বিশ্বে এক ধরনের অস্থিরতা থাকবে। কিন্তু ট্রাম্প কিন্তু নানা জায়গায় অস্থিরতা সৃষ্টি করার একটা চেষ্টাও করছেন, কিন্তু ফলে পৃথিবীর গণতন্ত্রের জন্য, শান্তি শৃঙ্খলার জন্য, স্থিতিশীলতার জন্য ট্রাম্প কিন্তু একটা সংকটের জায়গায় হয়ে থাকবে। অন্যদিকে আমেরিকার মতন একটি দেশ, সেখানকার স্থিতাবস্থাটা কিন্তু পৃথিবীর জন্য খুব প্রয়োজন। এবং জো বাইডেন যদি জিতেন, তাহলে আমার ধারণা যে অন্তত ইমিগ্রেন্টদের উপরে যে খড়গটা নেমে এসছে সেটা বন্ধ হবে, এবং আমেরিকান অন্যান্য জায়গায় যে ধরনের মানে বর্ণবাদী তৎপরতা আমরা দেখছি সেটাও তো থাকবে না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ামত ইলাহি বলেছেন, সেটা হলো যে আমেরিকান প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়নি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তি একজন অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু এত বছরের যে 250 বছরের ট্রেডিশন, গণতন্ত্রের যে ভিত্তি, এবং সেখানে যে বিচার ব্যবস্থা, সেখানকার যে সিনেট এবং কংগ্রেসের যে দ্বৈত প্রতিনিধিত্ব ব্যবস্থা, আইন প্রণয়নের জায়গা এবং আইন বাস্তবায়নের জায়গা, এবং আমেরিকার যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেগুলো তো আসলে নষ্ট হয়ে যায়নি। সুতরাং ভরসার জায়গা সেটাই আর কি। আমরা তো দুঃখজনকভাবে আমরা তো আমাদের প্রতিষ্ঠানগুলো
অনেক বেশি নষ্ট করে ফেলেছি। ডক্টর রেজওয়ান সিদ্দিক, যে শেষ করেন আপনি। আমি একমত যে শেষ পর্যন্ত আমেরিকার রক্ষা হলো এর প্রতিষ্ঠানগুলো, ইনক্লুডিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ মিডিয়া, সেটাই হলো শেষ পর্যন্ত এটার একটা ভরসা। এত কিছু বললেও, এত কিছু করলেও ট্রাম্প কিন্তু আনচ্যালেঞ্জ যাচ্ছে না মিডিয়ার কাছে। আমরা যেমন সহজে বোর ডাউন করি, সেখানে কিন্তু তা হচ্ছে না। অনেককে বের করে দিয়েছে এই প্রেসিডেন্টের ইয়ে থেকে, প্রেস কনফারেন্স, তাতে কিন্তু তারা দমে যায়নি। তাকে যেটা কোশ্চেন করা দরকার সেটা তারা করেই গেছে এবং করে যাচ্ছেও। ফলে উনি অনেক বিরক্তি প্রকাশ করেছেন যে ওরা খারাপ এই, কিন্তু সেই খারাপ বলে আমাদের এখানে যেমন যা খুশি তাই এর 10টা মামলা দিয়ে দিলেন, এই করলেন ওই করলেন, সেটা কিন্তু করতে পারে নাই ট্রাম্প। সুতরাং আমেরিকায় ভরসা আছে। সেখানে নিশ্চয়গুলি এখনও, যেটা টিসি রেজা ভাই বলেন সেটা। ডক্টর নিয়ামত আলী, আমরা একেবারে শেষ প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। আপনি তো অনেক মন্তব্য করলেন এবং ট্রাম্পের পক্ষে কি বিপক্ষে বললেন নিশ্চয়ই দর্শকরা ভালো বুঝতে পারবেন, কিন্তু আপনি কি নিজে আপনার সেখানে টিকে থাকা নিয়ে কোনো চ্যালেঞ্জের ফেস করবেন কি না ট্রাম্প যদি জিতে সেই ক্ষেত্রে? যেহেতু আজকে আপনি গণমাধ্যমে অনেক কিছুই প্রকাশ করেছেন, বলবার চেষ্টা করেছেন। আমি আমার নিজের জন্য খুব একটা চিন্তিত না, কিন্তু ট্রাম্প যদি নির্বাচিত হয় সেটি তো অবশ্যই আমেরিকার জন্য খারাপ হবে, কিন্তু আরো বেশি খারাপ হবে পুরো বিশ্বের জন্য। যদিও ভোট দেয় শুধু আমেরিকানরা, কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের প্রভাব এত বেশি এবং অন্যান্য দেশে কোনো আমেরিকার প্রেসিডেন্টের এই প্রভাব কমানোর কিংবা আমেরিকার প্রভাব কমানোর কোনো উপায় নেই। আমেরিকাতে তো কিছু ইন্টারনাল চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে, যে কারণে ট্রাম্প যদি নির্বাচিত হয় আমি শঙ্কিত হব বিশ্ব শান্তি নিয়ে, এবং আমার ছেলে মেয়ে যাদের জন্ম এই দেশে, যারা এই দেশের ভবিষ্যৎ নাগরিক, যারা এই দেশের নাগরিক, তাদের ভবিষ্যৎ নিয়ে আমি অনেক বেশি শঙ্কিত। আমার নিজেরও হয়তোবা কিছুটা অসুবিধা হতে পারে, সামাজিক ভাবে এই দেশে সহিংসতা বাড়ছে, অ্যান্টি মিগ্রেন্টস ফিলিংস বাড়ছে, কিন্তু এরপর আমি আমার নিজের চেয়ে আমার বংশধর এবং বিশ্ব শান্তি নিয়ে, বিশ্ব পরিবেশ নিয়ে, ক্লাইমেট কন্ট্রোল, এইসব ব্যাপার নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। আপনি কি ভোট দিয়েছেন না আপনার ভোট এখনো বাকি আছে? আমি 1 মাস আগেই মেইল ইন ভোট দিয়ে দিয়েছি। আমিও বাকি 9 কোটি মানুষের একজন যারা আগাম ভোট দিয়ে দিয়েছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমেরিকার নির্বাচনটি সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হোক, এবং আপনি যেটা বলছিলেন যাতে কোনো ইমিগ্রেন্ট ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবে যদি নির্বাচনে কেউ বিজয়ী হয় তাহলে সেটাও কিন্তু আমাদের প্রত্যাশা। তবে সেটা আমেরিকার জনগণই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে। একটা কথা যেটি আপনি বলেছেন, এবং আমাদের দুজন অতিথি ডক্টর রেজওয়ান সিদ্দিক এবং সৈয়দ ইশতিয়াক রেজা বললো যে আমাদের দেশের মতো সেসব দেশে যে ইনস্টিটিউটগুলো, সেই ইনস্টিটিউটগুলো ভেঙে পড়েনি। সেখানকার যে বিভিন্ন ব্যবস্থাপনা, গণমাধ্যম, সেগুলো কিন্তু এখনও চ্যালেঞ্জ, সেগুলিকে ফেস করে কিন্তু আপনার ট্রাম্পকে এগিয়ে যেতে হচ্ছে, এবং সে কারণের জন্য অতি সহজে যে সব পার পেয়ে যাবে সেটি কিন্তু মনে হয় না। তবে সেটা যাই হোক, ডক্টর নিয়ামত আলী, আপনি আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যুক্ত থাকবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে আজকের অনুষ্ঠানে দুজন সিনিয়র সাংবাদিক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে এসএমসি উরসালানের মুক্তমত অনুষ্ঠানের আজকে এখানে সমাপ্ত করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।